নমস্কার, এডুকেশন উইথ সুদেশনার আরেকটি নতুন ব্লগে আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ছোট গল্প পুঁই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটির নামকরণ, উৎস এবং বিষয়বস্তু সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, তোমরা প্লিজ স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আরো নতুন নতুন ভিডিও পেতে। আগে আমরা জানবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 12 সেপ্টেম্বর 1894 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু 1 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন বাঙালি, জনপ্রিয় বাঙালি সাহিত্যিক ছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁকুড়াপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে নিজের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মূলত উপন্যাস, ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেছিলেন। পথের পাঁচালী ও অপরাজিত তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতী, অশনি সংকেত। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস এবং ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেছিলেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হয়েছিল। বিভূতিভূষণ অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে। 1951 সালে ইছামতী উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কারে মনোনীত হয়েছিলেন, যদিও এই পুরস্কারটি ছিল তার মরণোত্তর পুরস্কার। এবার আমরা তোমাদের এই পাঠ্য গল্প পুঁই মাছা এর উৎস সম্পর্কে জানব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য ছোট গল্পের সাথে এটিও প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। গল্পটি 1931 বঙ্গাব্দের মাঘ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। মেঘমল্লার বিভূতিভূষণের শ্রেষ্ঠ গল্প হিসেবে বিবেচিত এবং এটি পুঁই মাছা গল্পের উৎস হিসেবেও ধরা হয়। সুতরাং বলা যেতে পারে পুঁই মাছা গল্পের উৎস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য গল্পের মতোই প্রবাসী পত্রিকায় প্রকাশ এবং মেঘমল্লার গল্পের প্রভাবও এর সাথে জড়িত। এবার আমরা তোমাদের এই পুঁই মাছা গল্পের নামকরণ সম্পর্কে একটু জানি। পুঁই মাছা গল্পের নামকরণটি খুবই তাৎপর্যপূর্ণ এবং সার্থক। এটি গল্পের মূল বিষয়বস্তু, প্রকৃতি প্রেম এবং খেন্তির জীবনের সাথে সম্পর্কিত। গল্পের নামকরণটি কেবল একটি গাছের মাচা নয়, বরং এটি খেন্তির জীবনের প্রতীক। পুঁই মাছা গল্পটিতে গ্রামীণ পরিবেশ এবং প্রকৃতির চিত্র তুলে ধরা হয়েছে। পুঁই মাছা গ্রামের সাধারণ দৃশ্য এবং গল্পের পটভূমি তৈরি করে। সেই সাথে খেন্তির জীবনের সাথে পুঁই মাছার একটি যোগসূত্র স্থাপন করা হয়েছে। পুঁই মাছা যেন খেন্তির জীবনের প্রতিচ্ছবি। গল্পে খেন্তির বিয়ে হয় এক বৃদ্ধের সঙ্গে এবং তার জীবন সংগ্রামের মধ্য দিয়ে যায়। পুঁই মাছা যেভাবে বেড়ে ওঠে, সেরকম খেন্তিও তার জীবনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বেড়ে উঠতে থাকে। পুঁই মাছা গল্পে খেন্তির ছোট ছোট আশা আকাঙ্ক্ষা ছিল, যা সে পুঁই মাছা রোপণ করে গাছের মধ্য দিয়ে প্রকাশ করতে চেয়েছিল। এই গাছের বেড়ে ওঠা যেন তার জীবনেরই প্রতিফলন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রকৃতিপ্রেমিক লেখক। এই গল্পে প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসাও প্রকাশিত হয়েছে। পুঁই মাছা নামকরণের মাধ্যমে তিনি প্রকৃতির সঙ্গে মানুষের জীবনের একটি যোগসূত্র স্থাপন করেছেন। গল্পের নামকরণের মধ্য দিয়ে গল্পের মূল সুরটি ধরা পড়ে। পুঁই মাছা শব্দটি গল্পের ঘটনা, চরিত্র এবং পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং বলা যেতে পারে পুঁই মাছা নামকরণটি গল্পের নামকরণ, বিষয়বস্তু এবং প্রকৃতি প্রেম ও খেন্তির জীবনের সাথে সম্পর্কিত হওয়ায় বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং সার্থক। এবার আমরা এই পুঁই মাছা গল্পের বিভিন্ন চরিত্রগুলো, প্রধান চরিত্র এবং অপ্রধান চরিত্র সম্পর্কে একটু জানি। পুঁই মাছা গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় ছোট গল্প। গল্পটির মূল বিষয় হল সহায় হরির নামের এক উদাসীন ব্যক্তির সংসারে অভাব অনটন, স্ত্রীর প্রতি অবহেলা এবং কন্যার অকাল মৃত্যু। সহায় হরি সংসারের প্রতি উদাসীন এবং তার স্ত্রী বাস্তববাদী ও নীতিবান। গল্পটিতে তৎকালীন সমাজের দারিদ্র্য এবং বাল্যবিবাহ ও যৌতুকের মতো বিষয়গুলি প্রতিফলিত হয়েছে। এখানে প্রধান চরিত্রগুলি বা কেন্দ্রীয় চরিত্র হলো কে। এবার আমরা তোমাদের এই পাঠ্য পুঁই মাছা গল্পের মূল বিষয়বস্তুতে আসি। বাংলা সাহিত্যে পুঁই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি। আপাততুচ্ছ নিতান্ত সাধারণ ঘটনাকে অবলম্বন করে এই গল্পের লেখক তৈরি করেছেন একটি মর্মস্পর্শী কাহিনী।
আলোচ্য গল্পে সহায় হরি চাটুর্য নামে সহায় সম্বলহীন এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন এবং তার স্ত্রী ও 3 কন্যা সন্তান নিয়ে তিনি জীবনযাপন করছিলেন বেশ করুণভাবেই। গল্পে এও দেখা যায় যে বৃত্ত আর অভিজাত্য হারিয়ে সহায় হরির আর্থিক অবস্থা ও মানসিক অবস্থার বেশ নড়বড়ে। স্ত্রী এবং 3 কন্যার ভরণ পোষণে প্রায় অসমর্থ সহায় হরি। সংসারেও মন নেই তেমন। পুঁইমাচা গল্পের কেন্দ্রে রয়েছে এই সহায় হরি চাটুর্যে এবং তার স্ত্রী অন্নপূর্ণা। বড় মেয়ে খেন্তি স্বভাব চঞ্চল এবং ভোজনপটু। এই মেয়েটির বয়স প্রায় 14-15 বছর হলেও লোকসমাজে খেন্তির বয়স কমিয়ে 13-র কাছাকাছি বলে থাকেন সহায় হরি। আলোচ্য গল্পের কাহিনীবৃত্ত আবর্তিত হয়েছে এই মেয়েটিকে অর্থাৎ খেন্তিকে কেন্দ্র করে। ব্রাহ্মণ বাড়ির বিবাহযোগ্য মেয়ে খেন্তির বিবাহের ব্যবস্থা করা সম্ভব হয়ে ওঠেনি, কারণ দরিদ্র সহায় হরি তার পক্ষে তা সম্ভব ছিল না। অবশ্য খেন্তির বিবাহের বন্দোবস্ত করেছিলেন সহায় হরি। গ্রামের মাতব্বর কালীময় ঠাকুরের তত্ত্বাবধানে মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে বিবাহ ঠিক করেছিলেন খেন্তি। কিন্তু পাত্রপক্ষ খেন্তিকে আশীর্বাদ করে যাওয়ার কয়েকদিন পর সহায় হরি জানতে পারেন ছেলের স্বভাব চরিত্র বিশেষ ভালো নয়। নিজের গ্রামে কোনো এক কুম্ভকার বধূর সঙ্গে অপকর্মের চেষ্টায় ধরা পড়ে খুব মার খেয়ে তার শয্যাগত হয়ে পড়ার খবর সহায় হরির কানে আসে। সুতরাং তিনি সে সম্বন্ধ ভেঙে দেন। গ্রামের মাতব্বররা সহায় হরির এই সিদ্ধান্তে স্বভাবত কারণেই বিব্রত হন। গ্রাম সমাজের নিয়ম নীতি নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সহায় হরিকে একঘরে করে দেওয়ার ব্যবস্থা চলে বা সেই ব্যবস্থার আলোচনা চলে বলা যেতে পারে। এইসব আলোচনা স্ত্রী অন্নপূর্ণার কানে পৌঁছলে তিনি চিন্তিত হয়ে পড়েন। এ ব্যাপারে চড়া সুরে স্বামীকে 2 কথা শোনালেও সহায় হরিকে যথেষ্ট নির্বিকার থাকতে দেখা যায় গল্পে। বড় মেয়ে খেন্তিও এসব ব্যাপারে বিন্দুমাত্র ভাবিত নয়। তার বিবাহ নিয়ে বাবা মায়ের মধ্যে যখন তীব্র বিবাদ বাধে, তখন সে 2 বোন অর্থাৎ পুটি এবং রাধিকে সঙ্গে নিয়ে এক বোঝা পাকা পাকা পুঁইশাক এবং কিছু চিংড়ি মাছ সংগ্রহ করে আনে মহানন্দে। সেই চিংড়ি মাছ সংগ্রহ করেছিল গয়াপুরী নামে বা গয়াপিসি নামে একজন ভদ্র মহিলার কাছ থেকে। বিবাহযোগ্য কন্যার এমন বাউন্ডুলে আচরণে অন্নপূর্ণা অত্যন্ত রেগে যান। ছোট মেয়ে রাধিকে বলেন পুঁইশাকগুলিকে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আসতে। সহায় হরি সামান্য অনুরোধেও কোনো কাজ হয় না। রাধি কলের পুতুলের মতো মায়ের নির্দেশ পালন করে। সেদিন রান্না করতে বসে তবু এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু বড় মেয়েটির করুণ মুখখানির কথা তার মনে পড়ে, অর্থাৎ অন্নপূর্ণার মনে পড়ে। তৎক্ষণাৎ উঠোনে খিড়কি দড়ির আশেপাশে ছড়িয়ে থাকা পুঁইডাঁটাগুলি কুড়িয়ে এনে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি রাঁধেন। পুঁইশাকগুলো ফেলে দেওয়ার পেছনে আরও একটি কারণ ছিল, কারণ পুঁইশাকগুলো ছিল পাকা, অর্থাৎ কেউ তার বাগান থেকে তুলে ফেলে দিচ্ছিল। সেই সময় খেন্তি তার সামনে দিয়ে যাওয়ায় খেন্তি সেটাকে চাওয়াতে তিনি বলেছেন, হ্যাঁ তুমি তোমার বাড়ি নিয়ে যাও। ভর দুপুরে খাবার পাতে পরম প্রিয় পুঁইশাকের চচ্চড়ি দেখে বিস্ময়ে আনন্দে অস্থির হয়ে ওঠে খেন্তি। চেটেপুটে খেন্তির খাওয়া দেখে তৃপ্তি পান অন্নপূর্ণাও। এদিকে আবারও কালীময়ের চণ্ডী মণ্ডপে ডাক পড়ে সহায় হরির। আশীর্বাদ হয়ে যাওয়ার পর মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার জন্য তাকে ভর্ৎসনা করা হয়। এতে বিশেষ বিচলিত হন না তিনি। 2 দিন পেরোতেই খেন্তির সঙ্গে লুকিয়ে লুকিয়ে বরজপুতার বন থেকে আনন্দে উদ্ধার করে আনেন 15-16 সের ওজনের মেটে আলু। যথারীতি ধরা পড়ে যান বুদ্ধিমতী স্ত্রী অন্নপূর্ণার কাছে। মেয়ের বিবাহের ব্যবস্থা না করে সহায় হরি এই নির্বিকার জীবনযাপনে বিরক্ত হয়ে অন্নপূর্ণা বিস্তর বকাবকি করেন বাবা এবং মেয়েকে। 2-3 দিন পর অন্নপূর্ণা দেখেন ভাঙা পাঁচিলের ধারে খোলা জমিয়ে প্রবল শীতে খেন্তি একটি পুঁই চারা লাগাচ্ছে। অসময়ে চারা পুঁতে খেন্তি মাকে বলে সে রোজ জল ঢেলে পুঁই গাছটিকে বাঁচিয়ে রাখবে। শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনেছে। এভাবেই জীবনের প্রতি সোহাগে এবং বিতরাগে দিন চলে যায় সহায় হরির পরিবারেরও। সময়ের নিয়মে পৌষ সংক্রান্তি মাসে দরিদ্র পরিবারেও সামান্য উপাচারে পিঠে পুলির আয়োজন করেন অন্নপূর্ণা। দিন দুঃখিনী মায়ের বানানো নিতান্ত সাধারণ পিঠে খেয়েই অসাধারণত্বের স্বাদ পায় রাধি, পুঁটি এবং খেন্তি। মুখ বুজে শান্তভাবে 18-19টা পিঠে খাওয়ার পর
আর কখানা পিঠে নেওয়ার কথা অন্নপূর্ণা জিজ্ঞেস করলে খেন্তি ঘাড় নেড়ে হ্যাঁ বলে। শান্ত নিরীহ ভোজন রসিক মেয়েটির ভবিষ্যৎ বিবাহিত জীবনের নিশ্চিত সুখ কল্পনা করে অন্নপূর্ণা শান্তি অনুভব করেন। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে 40 বছর বয়সী এক পাত্রের সঙ্গে খেন্তির বিবাহ হয়ে যায়। পাত্রের দ্বিতীয় পক্ষের বিবাহ এটি। অযত্নে লালিত মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে বুক কেঁপে ওঠে অন্নপূর্ণার। মাত্র 2 মাস পর অর্থাৎ আষাঢ় মাসেই বাবাকে পাঠায় খেন্তির মা অর্থাৎ খেন্তিকে বাড়িতে আনার জন্য। মেয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সহায় হরি। খেন্তির আর ফিরে আসা হয় না বাড়িতে, কারণ বরপণের টাকা বাকি আছে। বরপণের 250 টাকা পাত্রপক্ষকে মিটিয়ে দিতে না পারার অপরাধে বছর ঘুরে গেলেও বাপের বাড়ি পাঠানো হয় না খেন্তিকে। ফাল্গুন মাসে বসন্ত হয় খেন্তির। অসুস্থ মেয়েটির গা থেকে সোনার গয়নাগুলি খুলে নিয়ে শ্বশুরবাড়ির লোকেরা খেন্তিকে দিয়ে আসে টালার সহায় হরির এক দূর সম্পর্কের বোনের বাড়িতে। সেখানেই মৃত্যু হয় খেন্তির। মেয়ের মৃত্যুর এ নির্মমতাকে মেনে নিয়ে সময়ের নিয়মে নিরুপায় অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে আবার পিঠে বানাতে বসে। পুটি রাধি আয়োজনে অংশগ্রহণ করে আগের মতোই। পুটির পিঠে খাওয়ার আগে পুটির দিদির কথা মনে পড়ে যায়। সকলের মন সেই উৎসব পার্বণের রাতে ভারাক্রান্ত হয়ে পড়ে। খেন্তি নেই, রয়ে গেছে তার হাতে লাগানো সেই পুঁই চারাটি। উঠোনের কোণে মা মেয়েদের দৃষ্টি আবদ্ধ হয়ে যায়। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির স্মৃতির বিরাজ করছে। বহু স্বাদ করে তার নিজের হাতে পোতা পুঁই চারাটি কচি কচি সবুজ পাতাতে ভরে আছে। সব ডগাগুলি মাচায় ধরেনি। জীবন লাবণ্যে ভরে আছে গাছটি। সুস্পষ্ট নধর প্রবর্ধমান তার গতি, ঠিক যেমন খেন্তি বেঁচে থাকলে হতো। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একবার তোমরা কমেন্ট করে জানিও।